এখানে আসার জন্য কষ্ট করে। আর এখানে অনেকদিন আমার আম্মা আমাকে সবসময় বলে যে আমার একটা প্রজেক্ট, কখনো আমি আমাকে নিয়ে যাই না। তো ফিজিক্যালি হয়তো এভাবে যাওয়া হয়নি, বাট আমি আজকে আমার ফ্যামিলির, আমার আম্মা আছেন, আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে, আমার ওয়াইফ, তারা প্রেজেন্ট আছে, তাদেরকে অনেক ধন্যবাদ যে তারা কষ্ট করে আসছে। তো আজকে আমি যেই প্রজেক্টটা নিয়ে আলোচনা করতেছি, এই মুহূর্তে চট্টগ্রামে এটা খুব হাইট ইন বিজনেস সেন্স, ক্রিকেটার সেন্সে বলবো না, বিজনেস সেন্সে সবাই এই প্রজেক্টটাকে চিনে। যে এই প্রজেক্টটা বাবা স্কুলের পাশে কোহিনুর সিটি, যদিও সিটি নামটা আমার একেবারেই পছন্দ না। আমি সবসময় তাদেরকে বললাম যে নামটা হওয়া উচিত কোহিনুর, মেরিডিয়ান কোহিনুর, দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট নেম। বাট এটা তারা বলে যে না, সিটি একটা লাগাই, বসুন্ধরা সিটি লাগাই, তারপরে এই সিটি সেই সিটি অনেকে লাগাই, আমরা একটা সিটি লাগাই। এই জন্য দেখবো যে সিটি নামটা অনেক, আমি অনেক প্রেশার দেওয়াতে সিটি নামটা অনেক ছোট করে লেখা যে এই বিল্ডিং প্রজেক্টটাতে। সেটা গল্পটা খুব ইন্টারেস্টিং। আমি আগে শুরু করি, তার আগে আমি একটু বলে দিই যে আমার নিজের কথা একটু বলি। আমি গ্র্যাজুয়েশন করলাম খুলনা ইউনিভার্সিটি থেকে। আমার অনেক ছোট ভাই বড় ভাই এখানে উপস্থিত আছেন, এবং আমি পাশ করি 2004-এ। আমি চিরাঙ্গিনীর ছেলে। আমার তার আগে পড়াশোনাও চিরাং গভর্নমেন্ট হাই স্কুল, এরপরে ফৌজদার ক্যাডেট কলেজ, সবই চিরাং কেন্দ্রিক। অনেক দূরে চলে গেলাম খুলনাতে, আবার ফিরে আসলাম সেই থেকে। সবাই হয়তো এই ছবিটা দেখে একটু অবাক হচ্ছে যে এই ছবিটা আমরা দেখি না, আমরা রাস্তা দিয়ে যখন যাই এই ছবিটা দেখা যায় না। আমার গল্পটা শুরু এখান থেকে আসলে। এই বিল্ডিং এর যে মালিক পক্ষ, তারা চিরাঙের একটা প্রমিনেন্ট বিজনেসম্যান, মেরিডিয়ান গ্রুপ। আমরা তাদের সবাইকে চিনি, আমরা তাদের চিপস খাই, আমরা তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, কেক টেক এগুলো খাই। তাদের আম চিরাঙে খুব পরিচিত। এবং ফর্চুনেটলি আমি আমার যে বিল্ডিং, আমার অফিস, এই বিল্ডিং এর মালিকও তারা। একদিন এই যে প্রজেক্টটা, এটার নাম হচ্ছে 22 স্টোরি বিল্ডিং ফর নোভোটেল হোটেল। চট্টগ্রামে একটা হোটেল হওয়ার কথা ছিল, নোভোটেল। তা আমি একদিন নিচে এই কোম্পানির যে চেয়ারম্যান ভদ্রমহিলা, আমরা কোহিনুর আন্টি বলি, ওনার সাথে দেখা হলো। আমি বললাম, দেখলাম যে ওনার খুবই মানসিক অবস্থা খুব খারাপ। বললাম, কি আন্টি কি সমস্যা? বলে যে আমার ছেলে তো সিঙ্গাপুর থাইল্যান্ডে প্রায় 3 মাস ধরে চিকিৎসাধীন। আমি কেন? যে আসলে এই প্রজেক্টটা করতে গিয়ে প্রেশারটা, যে প্রেশার ও পাচ্ছে, এই প্রেশারটা নিতে পারতেছে না। ঠিক আছে, নিতে না পারে সে মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে। তো ওই মানবিক দৃষ্টিকোণ থেকে, মানে এটা আর্কিটেকচার হচ্ছে অনেক বেশি, গল্পটা হচ্ছে অনেক বেশি মানবিক গল্প আমি বলবো। ওই পয়েন্ট অফ ভিউ থেকে যখন দেখলো যে কোভিড-19, ইকোনমিক ফল ডাউন এবং ফান্ড ক্রাইসিস, এই সব কিছু মিলে ওনাদের অবস্থা এমন একটা পর্যায়ে গেছে যে তারা হয়তো তাদের প্রপার্টিগুলা নিজেরা রক্ষা করতে পারবে না, ব্যাংক ডিফল্টার হয়ে যাবে, এই ধরনের একটা পরিস্থিতি দাঁড়ালো। তারপর আমি বললাম যে আন্টি, আপনি এসব বাদ দেন, আসেন আমরা প্রজেক্টটা একটু ডিফারেন্টভাবে চিন্তা করি। তো বলছে, বাবা আমার তো অলরেডি বিল্ডিং উঠে গেছে, উপরে স্ট্রাকচার হয়ে গেছে, এই জায়গাতে আমি কি করবো? আমি যে আপনি থাইল্যান্ড যাচ্ছেন, যান, আপনি আপনার কোম্পানিকে বলে যাবেন যে আমি যখনই প্রজেক্টে ঢুকতে চাই আমাকে যাতে কেউ বাধা না দেয়। উনি সাথে ফোন দিল, ফোন দিয়ে বলেছে ঠিক আছে, শোভন ঢুকবে, শোভনকে কেউ কোনো ধরনের কোনো কিছু করবে না, ও পুরো প্রজেক্ট ঘুরে দেখবে, যা কিছু দেখ করবে। 1 মাস পরে আমরা প্রজেক্টটা নিয়ে রিথিং করলাম, এটাই যে যেখানে 4 স্টার হোটেল ছিল, 240টা রুম, ব্যাংকুয়েট হল, 4 রেস্টুরেন্ট, 2 বার্স, হেলথ ক্লাব, সুইমিং পুল, ওই জায়গা থেকে আমি বললাম যে আমাদের এই জায়গায় যাওয়া যাবে না, ইউ উইল বি জাস্ট টোটালি লুজিং। আমরা যেটা যাবো সেটা হচ্ছে শপিং মল, এন্টারটেনমেন্ট জোন, ফুড জোন, হোটেল ইন স্মল স্কেল। যেহেতু ওনারা নিজেরা হোটেলিয়ার, তাদের মেইনটেন হোটেল আপনারা সবাই চিনেন। সো আমি বলছি, আপনি হোটেল করুন, ভালো কথা, 240 সময় হোটেল করার কোনো মানে হয় না, ঠিক আছে, মেক ইট স্মল, এবং এমন কিছু করতে হবে যেখান থেকে আমরা বেরোয় আসতে পারি। আমি বললাম, দেখেন, হোটেল আপনি করবেন, হোটেলে ইনকাম শুরু হবে কিন্তু যেই দিন হোটেল ফুল কমপ্লিট হবে, সেখান থেকে আপনার হোটেল ভাড়া হবে, রুম ভাড়া হবে, আমরা রুমে গিয়ে থাকবো, তখন থেকে কিন্তু আপনার ইনকাম শুরু, এর এক পর্যন্ত না। সো এই অবস্থা আপনার পরিস্থিতি ওটা না, আপনাকে এখান থেকে বেরোয় আসতে হবে। তো আমি বিজনেসম্যান না, বাট আমার কাছে মনে হলো যে স্বাভাবিকভাবে এটাই হওয়া উচিত, ওনাকে এখান থেকে, এই পর্যায়ে থেকে ওরা যদি ইনকাম করে না আসতে পারে, তাহলে সেক্ষেত্রে উনি এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন না। সো এখানে যখন আমি চ্যালেঞ্জগুলো দেখলাম, যে আমি যখন চ্যালেঞ্জগুলো ফেস করছি, তখন খেয়াল করে দেখি যে আমাদের ইনিশিয়াল ডিজাইনে যে জিনিসটা ছিল 3rd থেকে 6 পর্যন্ত পার্কিং, যেটা আমাদের দেশের জন্য খুবই আনইউজুয়াল।
থার্ড টু সিক্স ফ্লোর পার্কিং, ভেরি আনইউজুয়াল। এবং যে র্যাম্পটা যাচ্ছে সেটা একটা জাস্ট আমাদের ভিতর দিয়ে বিল্ডিং এর ভিতর দিয়ে র্যাম্পটা যাচ্ছে, এমন না যে এক পাশ দিয়ে গেল যে এটাকে সিগন্যাল করলে চলবে। থার্ড হচ্ছে স্বাভাবিকভাবে হোটেল হিসাবে তাদের সার্কুলেশন, মেইন সার্কুলেশনটা একেবারে সেন্টার, অলমোস্ট সেন্টার অফ দ্য বিল্ডিং। এই সার্কুলেশনটা দেখলাম যে এটা আমাদের যে কোনো শপিং মল করতে গেলে আমাদের এই ধরনের সার্কুলেশনগুলো সাধারণত পেরিফেরিক্যাল থাকে, মাঝখানে থাকে অট্রিয়াম, এসকেলেটর, ক্যাপসুল লিফট, এক্সেট্রা এক্সেট্রা এই জায়গাগুলো। মেকানিক্যাল ফ্লোর, যেটা বলুন যে ওদের বেসমেন্টে কেন পার্কিং নাই, বেসমেন্টে সব হচ্ছে মেকানিক্যাল ফ্লোর। আপনারা জানেন যে একটা হোটেল করতে গেলে অনেক ধরনের মেকানিক্যাল ফ্যাক্টর থাকে, এসটিপি, জেনারেটর রুম, বিভিন্ন ধরনের অন্যান্য মেকানিক্যাল রুম, ইঞ্জিনিয়ারদের থাকার ব্যবস্থা, লন্ড্রি রুম, এক্সেট্রা এক্সেট্রা যা যা আছে সব ছিল ওদের এই নিচের দুইটা ফ্লোরে, নিচের একটা ফ্লোরে বেসমেন্টে। আর ওদের যেহেতু আমাদের বিধিমালা অনুযায়ী 50% জায়গা আমাদের ফাঁকা রাখতে হয়, সে কারণে ওদের সামনের দিকের একটা বড় অংশ ছিল 50% এই ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ রাখার জন্য ওই জায়গাটা ছিল ভয়েড, 8টা ফ্লোরে অলমোস্ট। সো এই জিনিসগুলো দেখার পরে আরো জিনিস দেখলাম যে যেমন যেখানে দেখা যাচ্ছে মেকানিক্যাল রুম, র্যাম্প ভিতর দিয়ে যাচ্ছে, তারপরে একটা অট্রিয়াম করার জন্য যেই পরিমাণ ফ্যাসিলিটিস থাকা দরকার, যে একটা যে কয়টা ফ্লোর আমাদের শপিং মল হবে সেখানে একটা মাঝখানে একটা ভয়েড থাকবে, এসকেলেটর উঠবে, ঠিক আছে, এটা সাধারণত শপিং মল সে উনি করতে পারবে না। এবং নিচের যেই গ্রাউন্ড ফ্লোরে স্পেস নাই বললেই চলে, কারণ গ্রাউন্ড ফ্লোরে ব্যাংকোয়েটের লবি, হোটেলের লবি, তাদের আলাদা আলাদা এন্ট্রি, ড্রাইভওয়ে হোটেলের জন্য। তো সবকিছু মিলে দেখলাম যে এখানে আসলে নিচতলায় কোনো জায়গা পাচ্ছে না, যেটা সবচেয়ে ভ্যালুয়েবল স্পেস একটা হোটেলে, একটা শপিং মল করতে গেলে। সো এই পরিস্থিতিতে আসার পরে আমরা যখন সলিউশনের কথা চিন্তা করলাম, ডিজাইন, অ্যাপ্রোচ এবং সলিউশনে, আমি তো 1 মাস ওদের প্রজেক্টে প্রায় গেলাম, যাওয়ার পরে ফাইন্ড আউট করলাম যে আসলে পার্কিং তো নিচে করতে হবে, আমাকে উপরে করা যাবে না। দেখলাম যে 19 ফিট হাইট আছে মেকানিক্যাল ফ্লোরটার। আমি চিন্তা করলাম ঠিক আছে, তার একটা কাজ করা যেতে পারে, হয়তো 2টা ফ্লোর আমি পার্কিং হিসেবে নিব, মাঝখানে একটা মেজালাইন ফ্লোর করে এখানে সেটা করা হলো, বাট সাফিসিয়েন্ট না। একটা হোটেলের জন্য যতটুকু পার্কিং দরকার হয়, উপরে 4টা ফ্লোর ছিল, আমি নিচে পেলাম মাত্র 2টা ফ্লোর, ইম্পসিবল। তারপরে কি করা যায়, 2 বেসমেন্ট ফ্লোর পার্কিং পেলাম, এই হচ্ছে তার পরিস্থিতি। তখন আমাদের যেটা করতে হলো যে আমি বললাম যে ঠিক আছে, আমাদের সামনে 70 ফিট তাদের একটা সেটব্যাক ছিল, এই 70 ফিট পরে আমার বিল্ডিংটা শুরু হচ্ছে। ওকে, গ্রাউন্ড ফ্লোর যেহেতু পাচ্ছি না, তাহলে ঠিক আছে, ফার্স্ট ফ্লোরটাকে গ্রাউন্ড ফ্লোর করে ফেলি, আমরা একটা প্লাজা ক্রিয়েট করি। এখানে খেয়াল করে দেখবেন যে আপনাদের এই হোটেলের ড্রাইভওয়ে এবং মলের ড্রাইভওয়ে, দুটো আলাদা ড্রাইভওয়ে আছে। স্টেপ আপ করলাম, স্টেপ আপ করে আমি ফার্স্ট ফ্লোরে চলে গেলাম, এবং স্টেপটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা যেভাবে প্লাজাতে উঠি, একটু ওয়াইড এবং একটু স্টেপগুলোকে একটু রাইজারটাকে একটু ছোট রেখে একটা প্লাজা। এই হচ্ছে যে এখানে হচ্ছে যে এই যে ব্লু কালার যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে একটা প্লাজা। ফার্স্ট আমি স্টেপ আপ করে উঠলাম, একটা প্লাজাতে উঠলাম, তাহলে আমার যেটা মনে হলো যে আমি যে ফার্স্ট ফ্লোর উঠতেছি এই ফিলিংসটা যাতে আমি না পাই, এবং মেকানিক্যাল ফ্লোরগুলোকে নিয়ে গেলাম পেছনের দিকে। এটা গ্রাউন্ড ফ্লোরে থাকা যাচ্ছে, যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোর এখন যেহেতু পার্কিং হিসেবে আছে, তো গ্রাউন্ড ফ্লোরে আমরা চলে আসলাম আমাদের মেকানিক্যাল অংশটা। সো নিচে যে মেকানিক্যাল পার্টটা ছিল সেটাকে আমি এখানে ট্রান্সফার করে নিয়ে আসতে পারলাম। এবার আসলো আরেকটা ভয়ঙ্কর কাহিনী, সেটা হচ্ছে যে অনেকগুলো স্ল্যাব ভাঙতে হবে, কি করা যায়। স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের কথা বললাম, তো স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা খুব সুন্দর একটা ফিডব্যাক পেলাম, বললো যে আমাদের তো 32 তলার জন্য ফাউন্ডেশন দেয়া, আমরা ডিজাইনটা ওভাবে করা, বাট আমরা কিন্তু 22 তলার উপরে আমরা করবো না। ভেরি গুড, কমার্শিয়াল বিল্ডিং তো ওনারা আনলিমিটেড হাইট পাচ্ছেই। তো সেখানে আমি তখন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বললাম যে ভাই, উনি বেশ এক্সপিরিয়েন্স স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, ঢাকার বুয়েটের ফেরদৌস ভাই, যে ভাই আমার এই জায়গায় আমার স্ল্যাবগুলোকে ভাঙতে হবে, কি করা যায়। উনি 10-15 দিন সময় নিয়ে বললো যে ঠিক আছে, এই ব্যবস্থা নিয়ে আমরা ভাঙতে পারবো। সেই পরিস্থিতি হচ্ছে এখানে ভাঙার যে জায়গাটা, এবং এই ভাঙার জায়গাটার সাথে পরের একটা
পেছনে যে আমরা যে র্যামগুলা, এই র্যামগুলো তো আমরা রিমুভ করতে হচ্ছে। র্যামগুলো রিমুভ করে আমি কি করবো, আবার একটা র্যাম করবো বা নাকি ফ্লোর করবো? আমি আমার ক্লায়েন্টকে বললাম যে আঙ্কেল এখানে তো আসলে র্যাম করা যাবে না, আমি এটা আরেকটা অপশন করতে চাই। উনি বললেন আমার এতগুলো জায়গায় চলে যাবে। আমি ওই হিসাবটা আপনাকে পরে দিব, এই জায়গাটার কথা আপনি আপাতত আমার উপর ছাড়েন। তো একটু কনফিডেন্স ছিল যে আমি যেহেতু ওনাকে একটু রিফর্ম করার চেষ্টা করতেছি, উনি বলেন ঠিক আছে করো, বাট আমার যাতে কোনো ফিনান্সিয়ালি লস না হয়। এই স্ল্যাবগুলো যে আমি রিমুভ করলাম, একটু আগে আমি একটা জিনিস দেখালাম যে আমার ফ্রন্টের দিকে অনেকগুলো স্ল্যাব নাই, বিকজ অফ 50% অফ দ্য 50% এমসি রাখার জন্য ওই স্ল্যাবগুলো আমি করতে পারতেছি না। আমি যখন অট্রিয়ামটা ভাঙলাম তখন আমার কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখলাম যে আমার অ্যাজ পার রুলস আমি এই স্ল্যাবগুলো করতে পারি, রিকাস্ট করতে পারি, কারণ হচ্ছে আমার সেটা ওইটা করলে আমার 50% এক্সিড করে না। আমি একটু সুযোগ পেলাম যে সামনে এতগুলো জায়গা ফাঁকা রাখার কি দরকার, আমি এই স্ল্যাবগুলো করলাম। তখন আঙ্কেলকে বললাম যে দেখেন আপনি যে বলেন যে আপনার জায়গা, আমি যে অট্রিয়াম যেটা করতেছি আপনার এই জায়গাগুলো আমি দিব কিনা, ঠিক 50% জায়গায় যা আপনার পাওয়ার কথা অতটুকুই পাবেন, এর চেয়ে আমি কম দিব না। আমি আপনার থেকে ওই ওই জায়গাটা নেওয়া মানে কিন্তু আপনাকে আমি কম দিচ্ছি না। সেখানে কিন্তু সেই স্ল্যাবগুলোকে, সামনে দিকে স্ল্যাবগুলোকে আমি আবার রিবিল্ড করে নিয়ে আসলাম। এখন প্রশ্ন আসছে যে দুইটা অট্রিয়াম, এই ক্যালকুলেশন কিভাবে মেলাবো? যে ওই যে স্পেসটা আমার সেকেন্ড অট্রিয়াম যেটা আছে সেই অট্রিয়ামে তো আমাদের অনেকগুলো জায়গায় চলে যাচ্ছে। ওরা যখন মার্কেটিং এ গেল তখন টের পেল যে আসলে এই সেকেন্ড অট্রিয়ামের কারিশমাটা কোথায়। ওরা দেখলো যে সামনের দিকে সাধারণ দোকান যদি বিক্রি হয় 20,000 টাকা, পিছনের দিকে হয় 10,000 টাকা। এই সেকেন্ড অপশন করার কারণে তাদের সব জায়গায় দোকান বিক্রি হলো ইউনিফর্ম রেটে, তারা একটা জায়গাতেও দোকানের রেট কমাতে হয়নি, তারা প্রত্যেকটা দোকানের রেট পেল সেম রেট। তো তখন আমি ক্যালকুলেশন করতে যে না, আমার যতটুকু জায়গা আমার গেছে তার চেয়ে বেশি আমি গেইনার হলাম। আচ্ছা, আগেরটাতে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই সেকেন্ড অপশনটা করার কারণে আরেকটা জিনিস যেটা তৈরি হলো, যে আমরা অনেক শপিং মলে দেখি বা অনেক কমার্শিয়াল স্পেসে দেখি কিছু জায়গা থেকে ডেড এন্ডে পড়ে যায় কিছু দোকান। আমি লাস্টের দিকে দোকানগুলো গেলাম, যে ডেড এন্ডে সাধারণত ওই দোকানগুলো যারা বিজনেসম্যান থাকে তাদের জন্য কিন্তু খুব সমস্যা, যে কাস্টমাররা ওপেন করতে যেতে চায় না। এই প্ল্যানটা থেকে খেয়াল করে সবাই দেখবে যে একটা দোকানে কিন্তু ডেড এন্ডে নাই, প্রত্যেকটা দোকান দে আর গেটিং দ্য ইকুয়াল লেভেল প্লে একটা বিজনেস ফিল্ড, যেটা এখন বর্তমানের সময়ে সবচেয়ে বেশি চলে, বৈষম্য বিরোধী। কারোর জন্য কিন্তু কোনো বৈষম্য নেই, সবার জন্য কিন্তু এটা ইউনিফর্ম। তো আমরা বৈষম্য বিরোধীর আগেই কিন্তু আমরা বৈষম্য বিরোধী চিন্তা করে ফেলছি আন্দোলনের আগেই। এরপর আসতেছে যে আমাদের ক্লাইমেটিক রিফরমেশন, এই বিল্ডিং এর ফ্রন্ট সাইড ওয়েস্ট। তো ওয়েস্টে আমরা চেষ্টা করি যে বিল্ডিং এর সামনের দিক পুরোটা গ্লাস দিয়ে একটা দেখতে সুন্দর লাগে, কত ভালো। হ্যাঁ, এখানে আমি একটু ডিফার করলাম, আমি বললাম যে দেখেন আপনার বিল্ডিং এর যে দুইটা ফ্লোর দেখা যায় বাইরে থেকে, রাস্তা থেকে, এখানে গ্লাস আছে, সমস্যা নেই, কারণ এখানে সামনে ফ্লাইওভার হওয়ার কারণে, যদিও আমার খুবই অপছন্দের, তারপর ফ্লাইওভারটা হওয়ার কারণে ওই জায়গায় আপনার ডিরেক্টলি ওয়েস্টার্ন যেই সান লেয়ারটা এটা কিন্তু আসতেছে না। আর তার উপরে আসলে অত উপরে মানুষজন উইন্ডো শপিং এ কিছু দেখার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত এখানে যে আপনারা একটা গ্লাস দিবেন, গ্লাসের জন্য ওখানে দোকানদার যারা আছে তারা পেছনে যে তাদের যে র্যাকটা করবে, এই র্যাকটা তারা করতে পারবে না, তারা ওখানে কিছু ডিসপ্লে করে খুব একটা বেনিফিট পাবে না। মাঝখানে যেটা হবে যে আপনার এনার্জি কনজাম্পশনটাও বেড়ে যাবে প্রায় অলমোস্ট ডাবল। তো বোঝানোর পর তারা রাজি হলো। তো এই কারণে কিন্তু আমাদের আপনারা যাওয়ার সময় দেখবেন যে সামনের সাইড টোটালি সলিড উপরের দিকে। হ্যাঁ, তবে সলিড হলেও আমরা পুরোপুরি সলিড রাখিনি, যাতে জিনিসটা দেখতে খারাপ না লাগে। আমরা একটা ইন্টারেস্টিং একটা প্যানেল ইউজ করলাম, যেটাকে আমরা বলি যে আমরা সবসময় এসিপি ইউজ করে থাকি, এখানে ইউজ করলাম এপি, অ্যালুমিনিয়াম প্যানেল, পারফোরেটেড অ্যালুমিনিয়াম প্যানেল, যেটা ওনাদের বিল্ডিংটাকে একটু হাইলাইট করে, কারণ যেহেতু একটু প্রিমিয়াম রেটের বিল্ডিং, প্রিমিয়াম কোয়ালিটি বিল্ডিং, তাদের ওই বিল্ডিংটার একটা ক্ল্যাডিং ডিজার্ভ করে। সো এই সেই 20 স্টোরি নভোটেল হোটেল যেটা ট্রান্সফরমেশন আসলো, এই হচ্ছে সে পরিস্থিতি। ফ্রন্ট সাইড ইজ ভেরি সলিড, এবং সলিডের মধ্যে যে এপি যে কাজটা আছে, এবং নিচের সাইডে যেটুকু অংশ আপনাদের বাইরে থেকে আমরা ভিজিবল পাই ওই জায়গাটা কিন্তু আবার গ্লাস। আর নেমটা, যে নেমটাকে যাতে হাইলাইট করা হয় সে কারণে এমনভাবে করা হয়েছে যে নেমটা
ঢোকার সময় সবার উপরে বিল্ডিং এর সাথে একটা মনে হচ্ছে কাট আউট করা। নাইট ভিউ আমরা এভাবে দেখতেছি। এখানে মূলত এখানে যদি গল্পটা শেষ হতো ভালো হতো, গল্পটা আরো অনেক দূর গেল। যেমন আমরা আর্কিটেক্ট হিসেবে আমরা শুধুমাত্র চিন্তা করি আমরা শুধু ডিজাইন করবো, ডিজাইনটা সুন্দর হবে, বাট এই প্রজেক্টটা করতে গিয়ে আমাদের অনেক দিক থেকে ইনভলভ হতে হলো। ইভেন ব্যাংকের যাদের সাথে তাদের লেনদেন ছিল তারা বললো যে এটা ইম্পসিবল, এটা পারবেনই না, কোনোভাবে করা সম্ভব না, তারা কোনোভাবে ক্লিয়ারেন্স দিচ্ছে না। ফর্চুনেটলি আমার যে ব্যাংকের ডিএমডি উনি আমার পরিচিত হওয়ার কারণে, আমার এক বন্ধুর হাজবেন্ড, পরিচিত হওয়ার কারণে আমি ঢাকায় গেলাম, গিয়ে বললাম যে পুরো প্রজেক্ট আমি ব্রিফ করলাম। ব্রিফ করার পর বললাম যে এই হচ্ছে পরিস্থিতি, আপনি কি রিলিজ দিবেন কিনা। সো ওইটুকু পর্যন্ত আমাদের কাজ করতে হয়েছে যে এই প্রজেক্টটাকে রিয়েলাইজ করানোর জন্য। যাই হোক, আজকে এইটা নিয়ে হয়তো আরেকদিন অনেক অনেক গল্প করা হবে। আমি শুধু একটু ক্রেডিটগুলো দিই। সেটা হচ্ছে যে আমাদের স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ছিলেন, আমার অ্যাসোসিয়েট আর্কিটেক্ট ছিলেন আব্দুর রহমান এবং ওবায়দুল্লাহ, এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন ইঞ্জিনিয়ার ফেরদৌস মিয়া। ইলেকট্রোমেকানিক্যালে কাজ করলেন এমপি স্টুডিও। লাইফস্টাইল এবং প্রেজেন্টেশন কনসালটেন্ট হিসেবে ছিলেন নুজাদ আমিন সিলভার। এবং আপনাদের সবাইকে এবং আইবি চট্টগ্রাম চ্যাপ্টারকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি। ধন্যবাদ।